উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী, অলি আউলিয়াদের মাজার জিয়ারত। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে খালেদা, যুক্তিতর্ক উপস্থাপন, ফেরার পথে সংঘর্ষ, কূটনৈতিকদের পরিস্থিতি জানালো বিএনপি। ডিজিটাল নিরাপত্তা আইনে বাক স্বাধীনতা খর্ব হবে না বললেন আইনমন্ত্রী। মত প্রকাশের বিরোধী মনে করছেন বিশ্লেষকরা। ঝড় বৃষ্টিতে প্রকট হবে রোহিঙ্গার সংকট, সতর্ক করল জাতিসংঘ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। কাল চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি সাকিববিহীন বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি রিতা চৌধুরী। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংবাদ আরো থাকছে। খোলা জায়গায় চলছে প্রকাশ্যে ধূমপান, বিধান থাকলেও মানছেন না কেউই, আক্রান্ত হচ্ছেন অন্যরাও। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সিলেটে আওয়ামী লীগের জনসভায় তিনি এই আহ্বান জানান। এর আগে সিলেট পৌঁছে অলি আউলিয়াদের মাজার জিয়ারত করেন। এর মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষে প্রচার শুরু করলেন শেখ হাসিনা। সিলেট থেকে ওয়েস খসরুকে সাথে নিয়ে মামুন রশিদের রিপোর্ট। নির্বাচনী বছরের প্রথম মাসেই মঙ্গলবার সিলেটে আসেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলে পৌঁছে ৩৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। জনসভাস্থল ও আশপাশের এলাকা তখন লোকে লোকারণ্য। প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে গগন বিদারী স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর ভাষণ দেন শেখ হাসিনা। তুলে ধরেন তার সরকারের উন্নয়ন চিত্র। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে গ্রামে গ্রামে উন্নতি হচ্ছে। যেখানে আমি 96 সালে মাত্র 1600 মেগাওয়াট পেয়েছিলাম, আজকে বাংলাদেশে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করেছি। আওয়ামী লীগ ছাড়া দেশের উন্নয়ন হয় না, তার প্রমাণ বর্তমান সরকার দিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সুবর্ণ জয়ন্তী পালন করব বদ্ধমায়ের দেশ হিসেবে, উন্নত দেশ হিসেবে। ওই দরিদ্র ভিক্ষা চেয়ে না, মাথা উঁচু করে আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে করব উন্নত সমৃদ্ধ দেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান শেখ হাসিনা। যে নির্বাচন আগামী ডিসেম্বর মাসে হবে, সেই নির্বাচনেও আমরা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। এ সময় বিএনপি ও খালেদা জিয়ার দুর্নীতি সন্ত্রাসের চিত্র তুলে ধরে কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। আন্দোলন জনগণের জন্য, আন্দোলন জনগণের দাবি আদায়ের জন্য। আর ওই বিএনপি জামাত জোট কি করেছে? মানুষ পুড়িয়ে হত্যা করে সেই পোড়া মানুষের লাশ দেখে ওই খালেদা জিয়া উৎফুল্ল হয়েছে। ওটা নাকি তার আন্দোলন। দেশকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আর দেশের ভাবমূর্তি নষ্ট করে। বিপথগামী হওয়া থেকে তরুণ প্রজন্মকে নিরাপদ রাখতে অভিভাবকদের সচেতন হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পুণ্যভূমি সিলেট সফর এবং আউলিয়াদের মাজার জিয়ারতের মধ্য দিয়ে বরাবরের মতো এবারও নির্বাচনী প্রচারণায় নামলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের উন্নয়ন কর্ম বিবেচনা করেই জনগণের আরো সেবা করার সুযোগ চান প্রধানমন্ত্রী। এর আগে সিলেটে পৌঁছে প্রথমেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বঙ্গবন্ধু কন্যা। এরপর হজরত শাহপুরান ও হজরত গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারও জিয়ারত করেন শেখ হাসিনা। মামুন রশিদ, 21 টেলিভিশন, সিলেট। খালেদা জিয়ার বিরুদ্ধে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ শাস্তি 7 বছর কারাদণ্ডের দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে আসামি পক্ষের আংশিক যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার কার্যক্রম বুধবার পর্যন্ত মুলতবি করে আদালত। প্রণব চক্রবর্তী রিপোর্ট।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেলা 12টার কিছু আগে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে পৌঁছান বেগম খালেদা জিয়া। বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন দুদকের আইনজীবী। বলেন, অস্তিত্বহীন চ্যারিটেবল ট্রাস্ট গঠনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করেছেন, যাতে তার নৈতিক স্খলন ঘটেছে। প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় নিজের পদকে গোপন করে বিভিন্ন সোর্সে বিভিন্নভাবে তিনি টাকা সংগ্রহ করেছেন এবং এই টাকাগুলি পরবর্তীতে ট্রাস্টের অ্যাকাউন্টে তিনি সিগনেচার করে এই সমস্ত টাকাগুলিকে ব্যয় করেছেন। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছেন তিনি। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি 7 বছর চেয়েছি। রাষ্ট্রপক্ষের পর আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী। দুদকের আইনজীবীর বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। রেজিস্টারটি তিনি বলছেন নাম সর্বস্ব, যেখানে নাম আছে বেগম খালেদা জিয়ার, এটা কি নাম সর্বস্ব? তারেক রহমান, আরাফাত রহমান কোকো আর বৈধ টাকা দিয়ে কিনা হয়েছে, এইখানে কোনো সরকারি টাকা নাই। বিএনপির ব্যক্তিগত দলীয় ফান্ডের টাকা এবং পার্টির থেকে যে টাকা সংগৃহীত হয়েছে সেটি অ্যাকাউন্টে জমা হয়েছে। সেই টাকা দিয়ে কার্পটাইল বাজে মৌজায় একটি জমি ক্রয় করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে 3,15,43,000 টাকা আত্মসাতের ঘটনায় 2010 সালে তেজগাঁও থানায় মামলা করে দুদক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী ও তার পিএস জিয়াউল ইসলাম এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকার ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলামকে আসামি করে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় মামলার বিচার কাজ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার ফেরার পথে বিএনপি কর্মীরা রাস্তায় মিছিল করেন। সুপ্রিম কোর্টের সামনে পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে নেতাকর্মীরা প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি রাইফেল ভেঙে দেয় বলে জানিয়েছে পুলিশ। ওই হামলায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় সামনে রেখে ঢাকায় নিযুক্ত কূটনীতিক ও বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের অবহিত করেন। বৈঠকে দুর্নীতিতে খালেদা জিয়ার জড়িত না থাকা এবং অর্থ আত্মসাতের কোনো প্রমাণ না পাওয়া সহ দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন ভারত, জাপান, কানাডা সহ 20 দেশের কূটনীতিক এবং USAID সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। আমাদের রেগুলার যে আপনার ব্রিফিং করে থাকি আমরা সেটা করেছি, আর সেই সঙ্গে আপনার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। 8 ফেব্রুয়ারি বিএনপি নেতাকর্মীরা মাঠে না নামলে চুরি পরিয়ে দেয়া হবে। মির্জা ফখরুলের এমন বক্তব্য এই দলটির দৈন্যতা প্রমাণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। পুরনো ঢাকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, ক্ষমতায় থাকতে বিএনপি নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, হত্যা ও সন্ত্রাসের কারণে আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে দলের প্রধান কালো টাকা সাদা করে, এতিমদের অর্থ আত্মসাৎ করে, সেই দলের নেতাকর্মীদের কোনো আদর্শ থাকতে পারে না বলেও মন্তব্য করেন আব্দুস সোবহান গোলাপ। শেখ হাসিনা বিশ্বের সততার শীর্ষে আর খালেদা জিয়া বিশ্বের দুর্নীতির শীর্ষে অবস্থান করছে। কাকে আপনারা ভোট দেবেন? সততার শীর্ষে তাকে নাকি দুর্নীতির শীর্ষে তাকে দেবেন? নিশ্চয়ই সততার পক্ষে আপনারা থাকবেন। আমি আশা করব জনতি শেখ হাসিনার জন্য আরো দোয়া করবেন। শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ। ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সাংবাদিকরা সত্য ঘটনা প্রকাশ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও মনে করেন, এই আইনে 32 ধারা গণমাধ্যম কর্মীদের জন্য সমস্যা হওয়ার কথা নয়। জুবাইর রিপোর্ট। 57 ধারা বিলুপ্ত করে নতুন ডিজিটাল আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সচিবালয় বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন যখন সংসদে পাশ হবে,
আইসিটি অ্যাক্ট 2006-এর যে 57 ধারা ছিল সেটা বিলুপ্ত হবে। তিনি জানান 57 ধারায় মত প্রকাশের স্বাধীনতা কিছুটা ক্ষুণ্ণ হলেও নতুন আইনে তেমন কিছুই নেই এবং এই আইনে বাক স্বাধীনতার কারো হরণ হয় নাই। অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে সেইটা যদি আপনারা ধারণ করেন বা সেটা সম্বন্ধে যদি আপনারা রিপোর্টও করেন এবং আপনাদের হাতে যদি তথ্য উপাত্তেও থাকে সেইটা মোটেও অপরাধ হবে। নতুন আইনের সব বিষয় স্পষ্ট করা হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। কম্পিউটার সিস্টেম বা ইনফরমেশন টেকনোলজির যে সিস্টেম, ওই সিস্টেমের মাধ্যমে যদি কেউ গুপ্তচর বৃত্তি করে সেটাকে অপরাধ বলে ধরা হয়েছে। সেটার সাথে সাংবাদিকতা সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় এটা অহেতুক ভীতি। আইনমন্ত্রীর মতো বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ জানালেন সত্য প্রকাশে সাংবাদিকদের হেনস্থা হওয়ার কোনো কারণ নেই। আপনি যেটা সত্য রিপোর্ট প্রকাশ করেন এটা তো বোঝা যাবে যে এটা সত্য না মিথ্যা, তাহলে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আমি মনে করি না। আইনটি চিন্তা ভাবনা করেই করা হয়েছে বলে দাবি করেন বাণিজ্য মন্ত্রী। আপনারা চান যে দেশটা দুর্নীতিমুক্ত হোক, দেশটা ভালোভাবে চলুক, সবকিছু স্বাভাবিক থাকুক, আমাদেরও সেই চেষ্টা। যে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। মন্ত্রিসভায় অনুমোদন হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের ক্ষেত্রে 57 ধারার চেয়েও বেশি প্রতিবন্ধক বলে মনে করেন সাংবাদিক ও আইনজীবীরা। তারা বলছেন এ আইনে মত প্রকাশের স্বাধীনতা শূন্যের কোটায় নেমে আসবে। আইন হওয়ার আগে সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণেরও তাগিদ দিয়েছেন তারা। জসিম জুয়েলের রিপোর্ট। বিতর্কিত তথ্য প্রযুক্তি আইনের 57 ধারা বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সারা বাংলাদেশের সকল ইউনিয়ন আজকে ঐক্যবদ্ধ। অবশেষে সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয় ডিজিটাল নিরাপত্তা আইনের। আইনটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। নতুন ডিজিটাল আইনে মত প্রকাশের স্বাধীনতা নেই বলে মনে করেন 71 টেলিভিশনের পরিচালক বার্তা সৈয়দ ইস্তিয়াক রেজা। তার মতে এই আইনের ফলে দুর্নীতিবাজ আমলারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। নতুন যে আইন হয়েছে সেটি আমাদের কাছে মনে হচ্ছে যে সাংবাদিকতা করার জন্য এক বড় বাধা হয়ে দাঁড়াবে। এতে করে মত প্রকাশের স্বাধীনতা শূন্যের কোঠায় নেমে আসবে, কারণ এই আইনটি আগের আইনটির চাইতে আরো বেশি প্রতিবন্ধক। এই আইন আওয়ামী লীগকে মত প্রকাশ বিরোধী শক্তি হিসেবে আগামী দিনগুলোতে চিহ্নিত করবে। নিশ্চয়ই শেখ হাসিনা সেদিকে যাবেন না। আইনটির সমালোচনা করেছেন আইনজীবীরাও। আইন হওয়ার আগে চুলচেরা বিশ্লেষণের তাগিদ তাদের। অন্যান্য দেশে কিভাবে তারা করছে সেগুলো দেখা দরকার। হুট করে একটা আইন করে ফেললে কিন্তু সেটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। অনুসন্ধানী রিপোর্ট করতে গিয়ে সংবাদ মাধ্যমে এভাবে ছবি জোগাড় করতে হয়, নথি জোগাড় করতে হয় এবং না বলেই করতে হয়। এইটা যদি এখন গুপ্তচর বৃত্তি হয়ে যায় তাহলে অনুসন্ধানী রিপোর্ট বন্ধ হয়ে যাবে। গণমাধ্যম কর্মী বা গণমাধ্যমের যে রিপোর্টটা ওটা দুর্নীতি দমন কমিশনের একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান মনে করেন আইনের অপব্যবহার রোধে সরকারকে কঠোর হতে হবে। সংজ্ঞাগুলো কিন্তু আপনার পরিষ্কার করতে হবে। কিছু শর্ত আরোপ করতেই পারে, তবে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার অপব্যবহার যেন না হয়। সংসদে আইনটি পাশ করার আগে গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট সবার মতামত শোনার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ঝড় বৃষ্টির মৌসুম শুরু হলেই রোহিঙ্গা সংকট আরও প্রকট হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে ওই সময়ে ভূমিধস ও বন্যায় ক্ষতির মুখে পড়বে প্রায় 1 লাখ রোহিঙ্গা। প্রাণহানি পাশাপাশি ভেসে যেতে পারে লাখো ঘরবাড়ি। সেই সাথে প্রাণীবাহিত রোগের সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা তাদের। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। কক্সবাজারের কুতুপালং বালুখালী এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প, প্রায় 7 লাখ রোহিঙ্গার আশ্রয়স্থল। সম্প্রতি রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে এসব ক্যাম্পে আশ্রয় নেয় রোহিঙ্গারা। বাংলাদেশ সরকার আর মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতায় শুরু হয় রোহিঙ্গাদের শরণার্থী জীবন। তবে এত বিপুল সংখ্যক রোহিঙ্গার বসবাসের উপযুক্ত পরিবেশ, খাবার, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো। এর মধ্যে নতুন সংকট ঝড় বৃষ্টির মৌসুম। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে ঝড় বৃষ্টির মৌসুম শুরু হলে সরাসরি ক্ষতির মুখে পড়বে অন্তত 1 লাখ রোহিঙ্গা। পাহাড়ি এলাকায় রয়েছে ভূমিধসের আশঙ্কা, বন্যায় ভেসে যাবে লাখো ঘর। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে পানিবাহিত রোগের সংক্রমণ। ক্যাম্পের রাস্তাগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পড়লে মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়বে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেও স্থান স্বল্পতার কারণে পরিস্থিতি মোকাবেলা চ্যালেঞ্জিং বলে মনে করছে জাতিসংঘ।
দুলি মল্লিক, 21 টেলিভিশন। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয় নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতিতে নারী শীর্ষক এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। বর্তমানে 10 লাখেরও বেশি রোহিঙ্গা থাকায় বাংলাদেশের পক্ষে এককভাবে এই সংকট সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা দরকার বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে বলেও জানান তিনি। I signed a bilateral arrangement of return with Myanmar. In order to implement the arrangement, a joint working group has been set up and a physical arrangement agreement has been signed to facilitate the return of the Rohingyas to Myanmar. The international community to continue its engagement with Myanmar in this regard. এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে 9:30টায়। ত্রিদেশীয় সিরিজে আশা জাগিয়ে ব্যর্থ হলেও টেস্টে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশ। অন্যদিকে ত্রিদেশীয় টুর্নামেন্টের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী লঙ্কানরা। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। মিরপুরে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ফেভারিটের তকমা লাগিয়ে মাঠের লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। দুর্দান্ত শুরুতে প্রথম 3 ম্যাচ জিতে যথার্থতা প্রমাণ দিয়েছিল মাশরাফি বাহিনী। তবে হঠাৎই ছন্দপতন, শেষ 2 ম্যাচে আশাহত টাইগার ভক্তরা। এবার সীমিত ওভারের পরিবর্তে লঙ্গার ভার্সনের গল্প। রঙিন পোশাকের বদলে সাদা পোশাকের লড়াই। 5 দিনের ম্যাচে বাংলাদেশের সাফল্যের পরিসংখ্যানের গ্রাফটা নিচের দিকেই। তবে সম্প্রতি বদলে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে 100তম টেস্টে জয় এবং দেশের মাটিতে অজেয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন স্বপ্নের জাল বুনছে। তবে দলে বড় খচখচানি, চোটে আক্রান্ত সাকিবের অনুপস্থিতি। সাকিবের পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। লঙ্কানদের বিপক্ষে 100তম টেস্টের দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ হঠাৎ পাওয়া অধিনায়কত্ব কাজে লাগিয়ে ভাবছেন দলের সাফল্যের কথাই। আমি বিশ্বাস করি যে আমরা যদি পজিটিভলি নিতে পারি সব ডিসিশনগুলো এবং এক্সিকিউট করতে পারি, আমরা ভালো একটা রেজাল্ট আশা করব। এদিকে ত্রিদেশীয় সিরিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে টেস্টে জয়ের জন্য মাঠে নামবে শ্রীলঙ্কা। ইনজুরির কারণে দলে নেই অ্যাঞ্জেলো ম্যাথিউস। পরিবর্তে দলের নেতৃত্বে ত্রিদেশীয় সিরিজের দলপতি দীনেশ চান্দিমাল। Going forward and this is a new series and new format and we got a couple of experienced bowlers. দুই দলের এর আগে 18 মোকাবেলায় লঙ্কানদের 15 জয়ের বিপরীতে বাংলাদেশের সম্বল মাত্র 1টি ম্যাচে জয়। অন্য 2 ম্যাচ ড্র হয়েছে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত। দেশে খাদ্যশস্যের সংকট নেই, সংসদে খাদ্যমন্ত্রী। শিগগিরই পাট রপ্তানি জানালেন বাণিজ্যমন্ত্রী। আবার স্বাগত রাত 11টায় 21 সংবাদে। ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 শিক্ষার্থী ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। তিনি জানান, এসব শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলে শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেটে অনুমোদন হয়েছে। বাতিল হওয়া ছাত্রদের মধ্যে রয়েছে জালিয়াত চক্রের মাস্টারমাইন্ড ভূগোল ও পরিবেশ বিভাগের 3য় বর্ষের ছাত্র নভিদ আঞ্জুম, পদার্থবিজ্ঞান বিভাগের 4র্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রানা ও ফলিত রসায়ন বিভাগের 2য় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুন। বাকিরা সবাই বিভিন্ন বিভাগের 1ম বর্ষের ছাত্র। আপাতত খাদ্য শস্যের সংকট নেই বলে জাতীয় সংসদকে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী বলেন, পাহাড়ি ঝড় ও বন্যার কারণে হাওরে ব্যাপক ফসলহানি ঘটেছিল। সেই দুর্যোগ কাটিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 12 লাখ মেট্রিক টন। জনসংখ্যা বৃদ্ধির কারণে লক্ষ্যমাত্রা কমপক্ষে 15 লাখ মেট্রিক টন হওয়া উচিত বলেও জানান তিনি। প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পাট রপ্তানির ব্যাপারে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলে প্রয়োজনীয় শিল্প প্রতিষ্ঠান গড়ারও প্রত্যয় জানান বাণিজ্যমন্ত্রী।
11 বিলিয়ন ডলার সেটাও তারা স্থগিত করেছে। এখন পাটকে আমরা অগ্রাধিকার দেই এবং এই খাতকে রপ্তানিমুখী করার জন্য আরো যা যা করা প্রয়োজন আমরা আশা করি সেটা আমরা করে যাব এবং আমাদের পাটের রপ্তানি দিন দিন আরো বৃদ্ধি পাবে। যারা বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে রাজবাড়ী সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের আছে। জনগণকে সাথে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। পরে 50 শয্যা বিশিষ্ট জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো রাজনৈতিক শক্তি আমাদের দলের আছে, দলের সবারই আছে। জনগণের সাথে নিয়ে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতিকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আরও বলেন, অনলাইন ও ইলেকট্রনিক্স গণমাধ্যম কর্মীরাও নতুন ওয়েজ বোর্ডের আওতায় আসবে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ নিজামুল হককে চেয়ারম্যান করে গঠিত এই বোর্ডে 12 জন সদস্য রয়েছে। শ্রম আইন 2006-এর 143 ধারা অনুযায়ী ওয়েজ বোর্ড গঠন করে রোববার তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। বোর্ডকে 6 মাসের মধ্যে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন যাতে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবহার করা না হয় তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রস্তাবিত আইনটি সংসদে পাশ করার আগে বিশেষজ্ঞদের সাথে আলোচনারও পরামর্শ দেন তারা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় যোগ দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মেলনের উদ্বোধন করেন বিএফইউজের সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল। গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনা এবং 8ম মজুরি কাঠামোর ভুল সংশোধন করে নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ গঠনেরও তাগিদ দেন তারা। সাংবাদিকরা বেশি কিছু চায় না, মাস শেষে তার নিয়মিত বেতন রাষ্ট্র যেভাবে ঠিক করে দিবে, এই ওয়েজ বোর্ড যেভাবে ঠিক করে দিবে, এটা মাস শেষে নিয়মিত বেতন এবং তার নিরাপত্তা মর্যাদা। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের 32 ধারার বিভিন্ন দিক তুলে ধরেন বিএফইউজির সভাপতি। তবে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কোনোভাবেই যাতে আইনটির অপপ্রয়োগ না হয় সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানান তিনি। সাংবাদিক সমাজের দাবিটি হচ্ছে এই যে প্রক্রিয়ার মধ্যে গণমাধ্যমের নেতৃবৃন্দ, সিনিয়র সম্পাদকবৃন্দ, সাংবাদিকতার শিক্ষকবৃন্দ এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কাজ করেন তাদের সবার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে, যাতে এইখানে গুপ্তচর, সন্ত্রাসী, জঙ্গি তাদের বিরুদ্ধে প্রয়োগের জন্য শক্ত কঠিন আইন হোক, কিন্তু ওই আইনটি যাতে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবহার করা না যায়। সম্মেলনে প্রধান অতিথি সিটি মেয়র আজম নাসিরউদ্দিন সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। আপনাদের যে পেশাগত যে দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ যেটা পরিবেশন করার যে অঙ্গীকার, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা সেটা করবেন। সিইউজের দ্বিবার্ষিক এই সম্মেলনে গুণীজন সংবর্ধনা ও কৃতি সাংবাদিকদের সম্মাননা জানানো হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে এবার মেলার পরিধি বাড়ানো হয়েছে। অন্যদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই প্রকাশ করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। মফিউর রহমানের রিপোর্ট। প্রতি বছরের মতো ভাষার মাসের প্রথম দিনে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে স্টল স্থাপনের সব কাজই প্রায় শেষ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেলা সামনে রেখে বাংলা একাডেমি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন। একাডেমির মহাপরিচালক জানান, এবার বিস্তৃত পরিসরে হচ্ছে বইমেলা। প্যাভিলিয়ন থাকছে 24টি, আর স্টল 100টি বাড়িয়ে এবার থাকছে 719টি, আর পুরো মেলা 12টি চত্বরে ভাগ করা হয়েছে। এইবার আমরা স্টল সংখ্যা বাড়িয়েছি, ইউনিট সংখ্যা বাড়ানো হয়েছে, প্যাভিলিয়ন করা হয়েছে, নান্দনিক করার চেষ্টা করা হয়েছে। সঙ্গে সঙ্গে মেলাকে, গোটা মেলাকে এবার 12টি চত্বরে ভাগ করা হচ্ছে। আর বাংলা একাডেমিতে সদ্য প্রয়াত লেখক শওকত আলী চত্বর, পুরো বাংলা একাডেমির শওকত আলী চত্বর হবে। এদিকে মঙ্গলবার দুপুরে মেলার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান ডিএমপি কমিশনার।
আমরা পরে তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই মেলায় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রদায়িক উস্কানি দিতে পারে অথবা ধর্মীয় আবেগে আঘাত হানতে পারে এমন কোনো বই বাজারজাত করবেন না। যে পানিশেবল ধারা আছে, যে পেনাল ধারা আছে, সেই ধারাই ব্যবস্থা। একই সাথে এবারের মেলায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অপরাধের ধরন অনুযায়ী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, জনসচেতনতা। খোলা জায়গায় ধূমপান না করার বিধান থাকলেও মানছেন না কেউই, আইন থাকলেও নেই প্রয়োগ। যেখানে সেখানে ধূমপান করেও পার পেয়ে যাচ্ছেন ধূমপায়ীরা, আর এতে আক্রান্ত হচ্ছেন অধূমপায়ীরাও। চিকিৎসকরা বলছেন, অধূমপায়ীদের পাশে অন্যরা ধূমপান করলে সে ক্ষতিও খুব কম নয়। তাই জনসচেতনতা বাড়ানোর তাগিদ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। জনসম্মুখে খোলা জায়গায় ধূমপান আইনত অপরাধ, আইনে জরিমানার বিধানও রয়েছে। তবে প্রয়োগ না থাকায় তোয়াক্কা করছেন না কেউই। শুধু সাধারণ মানুষ নয়, সচেতন অনেক মানুষও প্রকাশ্যে ধূমপান করছেন। তবে চিকিৎসকরা বলছেন, সিগারেট ও বিড়িতে পা থেকে মাথা পর্যন্ত নানা জটিল রোগের সৃষ্টি করে। বিশেষ করে মুখের ক্যান্সারের ভয় থাকে বেশি, পেটে যাচ্ছে স্টমাক, লিভার, কিডনি, সবগুলো কিন্তু সম্ভাবনা বেশি থাকে। ধূমপান না করেও অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন ধূমপায়ীদের কারণে। যিনি ধূমপান করছেন তিনিও হতে পারেন, যিনি ধূমপানের পাশে বসে থাকেন তারও হতে পারে। যেমন মাথার চুল পড়া, মাথার ভিতরে ব্রেন স্ট্রোক, চোখের অন্ধত্ব। ধূমপান বিরোধী সংগঠনগুলো বলছে, আইনের যথাযথ প্রয়োগ থাকলে যেখানে সেখানে ধূমপান রোধ হতো। যারা এই আইন মানছে না তাদেরকেও আমাদের আইনের আওতার মধ্যে আনা উচিত। আইনের এসব দুর্বলতার কারণে আমাদের পাবলিক প্লেসের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যত্রতত্র কিন্তু ধূমপান অনেকেই করছে। চিকিৎসকরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে জনগণকে সচেতন করা গেলে অনেক রোগ থেকেই বাঁচবে মানুষ, বাঁচবে পরিবেশ। আমরা অনেকেই মনে করি যে যারা ধূমপান করে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাণিজ্য মেলায় শেষ দিকে এসে বেড়েছে গৃহস্থালী পণ্যের বিক্রি, বিশেষ ছাড়ে ছুটছেন ক্রেতারা। রিয়াদের দুর্নীতির দায়ে আটক থাকা কয়েকজন যুবরাজকে মুক্তি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আবার স্বাগত রাত 11টার 21 সংবাদে। চাকরি জাতীয়করণের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডাররা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার কথা জানান তারা। দেশে বিভিন্ন এলাকার কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা জানান, 12 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রিট আবেদনের পর 22 মার্চ হাইকোর্টে সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণের আদেশ দেয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণ ইস্যুতে কোনো উদ্যোগ না নেওয়ার আন্দোলনে নামতে বাধ্য হয় তারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনভেনশন সেন্টারের ডিজাইন ও মডেল প্রদর্শনী হয়েছে। সন্ধ্যায় ইনস্টিটিউশনের কাউন্সিল হলে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আইইবির প্রেসিডেন্ট মোহাম্মদ কবির আহমেদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জুরি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী সহ অনেকে। এ সময় বক্তারা জানান, 100 বছরের আগাম চিন্তা থেকে 50 তলা বিশিষ্ট আইইবি কনভেনশন সেন্টারকে আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। এবছর তরুণ কবি ও লেখকদের পুরস্কৃত করেছে সাহিত্য পত্রিকা কালি ও কলম। বিকেলে জাতীয় জাদুঘরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলম সম্পাদক মণ্ডলীর সভাপতি এমিরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এবার পুরস্কার পেয়েছেন কবিতায় মিজানুর রহমান বেলাল ও হোসেন আরা জাহান, কথা সাহিত্যে তাপস রায়, প্রবন্ধ গবেষণা ও নাটকে আলতাফ শাহনেওয়াজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে মামুন সিদ্দিকী ও শিশু কিশোর সাহিত্যে রাজীব হাসান। বাণিজ্য সংবাদ।
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ দিকে এসে বেড়েছে গৃহস্থালী পণ্যের বিক্রি। প্রতিটি স্টলে ছিল উপচে পড়া ভিড়। ক্রেতারাও চাহিদা অনুযায়ী কিনছেন পছন্দের পণ্য। মনোযোগ আকর্ষণে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলা ঘুরে এসে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। মেলার বাকি আর মাত্র 5 দিন। বাহারি রঙের হাজারো পণ্যে পুরো মেলা প্রাঙ্গণ সয়লাভ হলেও বেশি আকর্ষণ গৃহস্থালী পণ্যে। রান্নাবান্নার কাজে ব্যবহৃত এসব পণ্যই যেন বেশি টানছে ক্রেতাদের। মেলায় অন্যান্য স্টল কিংবা প্যাভিলিয়নে ক্রেতা সমাগম কম থাকলেও বিপরীত অবস্থা দেখা গেছে এসব স্টলে। বাহারি ডিজাইনে তৈরি সব পণ্যই যেন চোখ রাঙিয়ে তোলে ক্রেতাদের। সংসারের পণ্যগুলো মানে নিত্য প্রয়োজনীয়, এগুলো সবসময় লাগে। বিরিয়ানি প্লেট কিনলাম, বাটি কিনলাম, হটপট কিনলাম, মগ, গ্লাস, প্লেট নিছি বাচ্চার জন্য, বাটি নিছি, খেলনা নিছি। শেষ সময়ে বিভিন্ন পণ্যে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। মেলার মেন আকর্ষণ হচ্ছে এটা একটা কোম্পানি যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট তারা দেখতে পারেন, গৃহস্থলী আইটেম বা হোম অ্যাপ্লায়েন্স আইটেম, যার কারণে আমাদের এখানে একটু ভিড় বেশি দেখছেন। আমাদের এখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে টপারের আইটেমটা, যেমন নন স্টিকের যে ফ্রাই প্যানগুলো আছে। প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে, যার কারণে এখানে কাস্টমারের আগ্রহটা বেশি। এখানে মেলার সময় বৃদ্ধি করায় বেচাকেনা আরও জমজমাট হবে বলেও আশা ব্যবসায়ীদের। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। সিলেটে জনসভায় প্রধানমন্ত্রী ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে খালেদা যুক্তিতর্ক উপস্থাপন। ফেরার পথে সংঘর্ষ, কূটনীতিকদের পরিস্থিতি জানালো বিএনপি। ডিজিটাল নিরাপত্তা আইনে বাক স্বাধীনতা খর্ব হবে না বললেন আইনমন্ত্রী। মত প্রকাশের বিরোধী মনে করছেন বিশ্লেষকরা। ঝড় বৃষ্টিতে প্রকট হবে রোহিঙ্গার সংকট, সতর্ক করল জাতিসংঘ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্রমন্ত্রী। কাল চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি সাকিববিহীন বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।